আসসালামু আলাইকুম। আমি সাদ আহমেদ অপু, স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ SRTBDর একজন সিনিয়র রেস্কিউয়ার এবং তার পরিচালনা কমিটিতে ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ একটি নন প্রফিট অর্গানাইজেশন, যেখান থেকে আমরা সাপসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী বিনামূল্যে উদ্ধার করে থাকি। আমাদের প্রতিষ্ঠা লগ্ন ছিল 2020 সাল। সে থেকে এই পর্যন্ত আমরা প্রায় 5,000 সাপ উদ্ধার করে অবমুক্ত করেছি। পাশাপাশি 2,000 অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করেছি এবং বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং থেকে বন্যপ্রাণীকে উদ্ধার করেছি। এর পাশাপাশি অসুস্থ সাপসহ অসুস্থ বন্যপ্রাণী প্রায় 5 শতাধিক আমরা চিকিৎসা দিয়েছি এবং সাপে কাটা রোগী প্রায় 1.5 থেকে 200 জনকে আমরা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। এইভাবে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ পরিবেশের ভারসাম্য রক্ষার কাজ করে আসছে। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের প্রায় 40 থেকে 50টা জেলা কভারেজ আছে। আমাদের 40 অধিক জেলাতে রেস্কিউয়ার আছে, যারা হয়তো আশেপাশে দু একটা জেলা কভারেজ নিয়ে আমাদের 50টা জেলার মতো কভারেজ আছে, যেখানে আমরা রেস্কিউ কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের সংগঠনে প্রায় 2 শতাধিক রেস্কিউয়ার আছেন বর্তমানে এবং সংগঠনটি পরিচালনা করার জন্য পরিচালনা কমিটিতে 10 জন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। বর্তমান সময়ে সাপ নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের নাম হচ্ছে রাসেলস ভাইপার। অনেকেই বলতেছে এটা বিদেশি সাপ, বাইরে থেকে এসেছে, ইন্ডিয়া থেকে এসেছে। অনেকে বলতেছে, নানা ধরনের মিথ চারিদিকে ছড়িয়ে আছে রাসেলস ভাইপার নিয়ে, কিন্তু সঠিক তথ্যটা হচ্ছে রাসেলস ভাইপারের আদি নিবাস আমাদের বাংলাতেই। 1979-এ পেট্রিক রাসেল, উনি একজন হার্পোটোলজিস্ট, উনি হইতেছে এই সাপটা আবিষ্কার করেছেন এবং সেটা বাংলাতেও ছিল। মানে এর আদি নিবাস বাংলাদেশেই, এটা আমাদের বাইরের সাপ না, আমাদের নেটিভ সাপ। এখন প্রশ্ন আসতে পারে এই সাপটা হুট করে কেন বেড়ে গেল, বা হচ্ছে এর প্রজনন প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের মিথ ছড়াইতেছে। কেউ বলতেছে এটা ডিম পাড়ে, কেউ বলতেছে সরাসরি বাচ্চা দেয়। সঠিক তথ্য হচ্ছে রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয়। ও রাসেলস ভাইপারের ডিম প্যাটেই নিষিক্ত হয়ে ভিতরে থেকে যায় এবং বাচ্চা প্রসব করে। এবং অনেক মিথ ছড়িয়ে আছে যে 100টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, 80-90টা বাচ্চা দেয়, কিন্তু সঠিক তথ্যটা হচ্ছে রাসেলস ভাইপার সাধারণত 25 থেকে 40টা বাচ্চা দিয়ে থাকে, 25 থেকে 40। এবং হাইয়েস্ট রেকর্ড এখন পর্যন্ত রেকর্ড করা হয়েছে 75, যেটা খুবই দুর্বল এবং একবারই হয়েছে। এবং রাসেলস ভাইপারের এই যে বাচ্চা দিচ্ছে 25 থেকে 40টা বাচ্চা, এর মধ্যে অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স প্রায় 78% ফিমেল। বুঝতে পারতেছেন আপনি সংখ্যাটা, 78% ফিমেল বাচ্চা প্রসব করতেছে। তার মানে হলো 100টা বাচ্চার মধ্যে 78টা বাচ্চা হইতেছে ফিমেল, যার কারণে এর বংশ বিস্তারটা দ্রুত হচ্ছে। কারণ ফিমেল বাচ্চা যেহেতু হচ্ছে, এগুলো যখন বড় হচ্ছে তারা বংশ বিস্তার করতেছে বেশি। এবং আরেকটা কারণ হইতেছে এর যে সংখ্যাটা যারা নিয়ন্ত্রণ করতো, মানে সব কিছু প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করে বিভিন্নভাবে, এর সংখ্যাটা যে নিয়ন্ত্রণ করতো তার সংখ্যা কমে এসেছে। আমরা যদি আমরা প্রায় ছোট থেকেই জীবচক্র বা ওই যে জীব প্রাণী চক্রে আমরা পড়ে এসেছি, পোকামাকড় ঘাস খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে ইঁদুর অথবা ব্যাং, ব্যাং খাচ্ছে সাপ, সাপ খাচ্ছে ঈগল। কিন্তু বর্তমানে ঈগল কোথায় আছে? আমরা চারিদিকে খুঁজেও কিন্তু ঈগল দেখি না। আমরা বড় বড় গাছ কেটে গাছের ঈগলের বাসস্থানগুলো ধ্বংস করে ঈগলকে আমরা জঙ্গল কেন্দ্রিক, বন কেন্দ্রিক, দেখা গেলো চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন বা সেই সময়গুলো পাহাড়ি অঞ্চল আছে এবং বন জঙ্গল আছে, সেইখানে পাঠিয়ে দিয়েছি। এখন আমাদের লোকালয়ে কোনো ঈগল নাই। সাপের যে প্রধান খাদক, তাকে আমরা আমাদের লোকালয় থেকে সরিয়ে দিয়েছি, যার কারণে সাপের সংখ্যাটা নিয়ন্ত্রণ হচ্ছে না। শুধু ঈগলই না, এর পাশাপাশি আমি বলতে পারি বেজির কথা। আমরা বেজি দেখলেই মারি, কারণ মুরগির বাচ্চা খেয়ে ফেলে। এখন এই যে মুরগির বাচ্চা বাঁচাইতে গিয়ে আমরা যে একটা সংকট টেনে এনেছি, এই দিকে কিন্তু আমাদের নজর নেই। বেজি বলেন, বাগডাস বলেন, বন বিড়াল বলেন, শিয়াল বলেন, যারা হচ্ছে এই যে সাপের সংখ্যাটা নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা মেরে ফেলেছি, যার কারণে রাসেলস ভাইপারের সংখ্যাটা হুট করে বেড়ে গিয়েছে। এবং এই যে আমরা বলতেছি এতগুলো বাচ্চা দেয়, এখন এটাও এরকম না যে এতগুলো বাচ্চা দেয় মানে এতগুলো বাচ্চা টিকে যায় প্রকৃতিতে। হ্যাঁ, এর সার্ভাইভাল রেট অনেক কম। দেখা গেল 40টা বাচ্চা দিলে তার মধ্যে 8-9টা বাঁচতে পারে এখনও পর্যন্ত। আরও কম বাঁচার কথা ছিল, কিন্তু এখনও 8-10টা পর্যন্ত বাঁচতে পারে। এবং রাসেলস ভাইপারের ছোট মানে জুভেনাইল যারা আছে, কম বয়সী ইয়ং বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা আছে নিজ প্রজাতির সাপকে খেয়ে ফেলা, মানে ওই সমবয়সী সাপগুলোকে মেরে ফেলে, এরকম একটা প্রবণতাও আছে। এইটা হচ্ছে প্রকৃতির তার নিজস্ব ভারসাম্য রক্ষার প্রক্রিয়া, এখনও পর্যন্ত এইভাবেই হয়ে আসতেছে। কিন্তু যেহেতু আমরা ওই প্রকৃতি যেভাবে তার ভারসাম্যটা রক্ষা করতো, রাসেলস ভাইপার বা অন্যান্য সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করতো, সেই প্রক্রিয়াটাকে আমরা ব্যাহত করেছি, যার কারণে রাসেলস ভাইপারের সংখ্যাটা অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে। এখন এরকম না যে রাসেলস ভাইপার হুট করে আকাশ থেকে পড়েছে, আমরা কিন্তু হিউজ সাইজের রাসেলস ভাইপার পাচ্ছি এখনও রেস্কিউতে, যার বয়স 5-6 বছর পর্যন্ত বা আরও বেশি হতে পারে, 4-5 বছর। এ তো হুট করে চলে আসেনি, আমাদের মধ্যেই ছিল, আমাদের আশেপাশেই ছিল। কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে রাসেলস ভাইপারের নাম দিয়ে। আগে মানুষ একে বিভিন্ন বাংলা নামে চিনতো, এখন
নিউজ মিডিয়া, ফেসবুক, অনলাইনের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন ইংরেজি নামে চিনতেছে, যার কারণে ভয়টা ছড়াচ্ছে সবচেয়ে বেশি। আগে মানুষ একে চন্দ্রবোরা, উলুবোরা, আমার অঞ্চলে গোলবাহার নামেও পরিচিত ছিল। সো এখন এটাকে রাসেলস ভাইপার বলে ভয়টা বেশি সরিয়ে দেওয়া হয়েছে এবং ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় কিছু উঠতি বয়সী আপনার কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভয় ছড়িয়েছে। এখন রাসেলস ভাইপারটা হয়ে গেছে একটা ভয়ের ব্যবসা। যত ভয় তত ভিউজ, যত ভিউজ তত ব্যবসা, এরকম হয়ে গেছে। মানুষ এত সংখ্যক ভুল তথ্য ছড়াচ্ছে, এত পরিমাণ ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে রেখেছে, যেখানে চার দোকান থেকে শুরু করে পারিবারিক আলোচনা, সামাজিক আলোচনা, যে কোনো আলোচনার প্রথম কেন্দ্রবিন্দু এখন এই রাসেলস ভাইপার। চার দোকানে বসলে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত রাসেলস ভাইপার নিয়ে আলোচনা করতেছে। আমি সাধারণ জনগণের সাথে কথা বলেছি এটা নিয়ে, তারা এতটাই ভীতিকর অবস্থায় আছেন, রাতে অনেকে ঘুমের মধ্যে রাসেলস ভাইপার স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠতেছেন। বুঝতে পারতেছেন আপনার পরিস্থিতিটা, কারণ বলা হচ্ছে রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, কিন্তু সঠিক তথ্য হলো বাংলাদেশে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম আছে। সাপের অ্যান্টিভেনম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা মলিভ্যালেন্ট, একটা পলিভ্যালেন্ট। মলিভ্যালেন্ট হচ্ছে নির্দিষ্ট সাপের জন্য নির্দিষ্ট অ্যান্টিভেনম, আর পলিভ্যালেন্ট আছে সব সাপের জন্য একটা অ্যান্টিভেনম, যেটা একটা ককটেল মতো বলা যেতে পারে, সব সাপের জন্য কাজ করবে। বাংলাদেশের চিকিৎসাটা হয় পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে, যেটা সকল সাপের জন্য কার্যকরী এবং রাসেলস ভাইপারের জন্যও তাই, রাসেলস ভাইপারের জন্য কার্যকরী। এবং বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতিতে প্রায় সব জেলা হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা হাসপাতালেও রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপের অ্যান্টিভেনম মজুদ আছে। সো আরও একটা মিথ যেটা ছড়াচ্ছে, রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার চান্স 20%। তো অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স রাসেলস ভাইপারের কামড়ে বাঁচার চান্সেস না, এখন পর্যন্ত বেঁচেছেন 70% প্লাস মানুষ, 70% প্লাস, আপনি বুঝতে পারতেছেন। এখন আমি যদি বলি বাঁচার চান্স কত পার্সেন্ট, তাহলে আমি বলবো 100%, শতভাগ। কিন্তু আপনাকে সঠিক সময়ে চিকিৎসা নিতে হবে। আপনি যদি রাসেলস ভাইপার বাইটের 1 ঘন্টা বা আমরা বলি 100 মিনিটের মধ্যে যদি আপনি অ্যান্টিভেনম নিতে পারেন জেলা হাসপাতাল অথবা উপজেলা হাসপাতাল থেকে, তাহলে আপনার বাচ্চার চান্স 100%। তারপরেও কিছু সমস্যা থেকেই যায়, কারণ মানুষের ইমিউনিটি সিস্টেম কেমন কার সেটা তো আমরা বলতে পারতেছি না। যার ইমিউনিটি সিস্টেম ভালো সে তাড়াতাড়ি রিকভারি করবে, এবং যার ইমিউনিটি সিস্টেম দুর্বল তার রিকভারিতে একটু বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাচ্চার চান্সেস আছে আমাদের শতভাগ, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আরও কিছু তথ্য ছড়ানো হচ্ছে রাসেলস ভাইপার তেড়ে এসে কামড় দেয়, এটা হচ্ছে সবচেয়ে হাস্যকর তথ্য। পৃথিবীতে ওয়ান অফ দ্য টপেস্ট অ্যাগ্রেসিভ সাপ হচ্ছে ব্ল্যাক ম্যাম্বা। তো ব্ল্যাক মাম্বাও যে মানুষকে দূর থেকে দেখে তেড়ে এসে কামড় দিয়েছে এরকম রেকর্ড খুবই কম আছে, নেই বললেই চলে। আর রাসেলস ভাইপার তো লাজুক সাপ, ও এতটাই লাজুক যে লাজুক এবং অলস বলা যায়, এতটাই লাজুক এবং অলস যে এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত ও শিকার পাচ্ছে। ওরা হচ্ছে শিকারের জন্য বসে থাকে, এবং রাসেলস ভাইপার হচ্ছে ক্যামোফ্লেক্সিবল, ও হতেছে খুব দ্রুত ক্যামোফ্লেক্স করতে পারে, মানে ও যেখানে আছে ও এখানে আশেপাশে পরিবেশের সাথে এমনভাবে গুলিয়ে যাবে যে আপনি দেখলে বুঝতে পারবেন না যে ও আসলে এখানে আছে। ওই রকমভাবে ঘাপটি মেরে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না ও সামনে দিয়ে কোনো শিকার যাচ্ছে ওটা ধরে খাচ্ছে। তো এখন ওই সেম অবস্থায় আপনি যদি ওর খুব কাছাকাছি চলে আসেন, একদম কাছাকাছি, অথবা আপনি যদি ওকে পাড়া দেন, ওর গায়ের উপর আপনি পা উঠায় দেন, তখন গিয়ে ও কামড় দিচ্ছে। এমনও না যে খুব কাছে চলে আসলে কামড় দিতেছে, আপনি যখন ওকে ইরিটেট করতেছেন, ডিস্টার্ব করতেছেন, বিরক্ত করতেছেন, হ্যাঁ ভয় দেখাচ্ছেন, তখন গিয়ে ও বাইট করতেছে। আমার অবজারভেশন, অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন, আমি যতটুকু বুঝেছি রাসেল ভাইপার সবচেয়ে বেশি বাইট করে যখন ও বিরক্ত ফিল করে, যখন খুব বেশি ভয় পেয়ে যায় তখন আরও গুটিসুটি মেরে বসে থাকে, সাউন্ড করে। বাইট করে যখন খুব বেশি বিরক্ত হয়ে যায় অথবা খুব বেশি ভয় পেয়ে যায়। এছাড়া রাসেল ভাইপার অতটাও বাইট, মানে অত অ্যাগ্রেসিভও না যে আপনাকে দৌড়ে এসে বাইট করবে, দৌড়ানোর ক্ষমতা ওর নেই। রাসেল ভাইপার খুবই অলস, মোটা একটা সাপ, ভারী সাপ, ও হইতেছে চলাচল করে খুব দ্রুত। কিন্তু একটা সত্য তথ্য যেটা ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে ওর বাইট স্পিড। রাসেল ভাইপার ও নিজের অবস্থান থেকে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে আপনাকে বাইট করে, ও সাসপেক্টকেও বাইট করে নিজের জায়গায় চলে আসবে, মানে চোখের পলক ফেলার আগেই ও বাইট করে ফেলছে। সো ওর স্পিড, বাইট স্পিডটা অনেক বেশি, কিন্তু ওর চলাচলের যে স্পিড, দৌড়ানোর যে স্পিড সেটা খুবই কম, খুবই কম, মানে খুবই কম। সো এই বিষয়গুলো বিবেচনা করলে রাসেল ভাইপারকে যতটাও ভীতিকর হিসাবে দেখানো হচ্ছে অনলাইনে বা কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে দেখাইছে, সো অতটাও ভীতিকর আসলে রাসেল ভাইপার না। অন্য অন্য সাপ যেরকম ভীতিকর, রাসেলস ভাইপার অতটাই ভীতিকর, খুব একটা ভীতিকর যে রাসেলস ভাইপার অনেক বেশি ভয়ঙ্কর, আমাকে দেখলেই কামড়াবে, রাসেলস ভাইপারের কামড় দিলে আমি বাঁচবই না, বাঁচার চান্সেস নেই, এরকম কোনো ইস্যু নাই। অন্য অন্য সাপকে আমরা যেভাবে নিতাম আমরা এই সাপটাকেও সেভাবেই নিতে পারি, কিন্তু আমাদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ বাড়তি সতর্কতা বলতে কৃষি জমিতে বিশেষ করে, কারণ রাসেলস ভাইপারের প্রধান খাবার হচ্ছে ইঁদুর, আর কৃষি জমিতে ইঁদুর থাকে, যত ফসল হবে তত ইঁদুর হবে স্বাভাবিক, এবং ইঁদুর খেতে রাসেলস ভাইপার
কৃষি জমিতে চলে আসতেছে। সো এখন কৃষি জমিতে যখন কাজ করতেছে আমার কৃষক ভাইরা, তখন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে ওই হারভেস্ট করার আগে, ফসল কাটার আগে তারা ওই জায়গাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাঠি দিয়ে দেখে নিল, এবং মাস্ট গাম বুট পরতেই হবে। গাম বুটের কোনো বিকল্প নাই বর্তমান পরিস্থিতিতে। যেসব অঞ্চলে রাসেলস ভাইপার আছে গামবুট পরতে হবে। গামবুটের দাম কিন্তু খুব একটা বেশি না, অল্প দামে গামবুট পাওয়া যাচ্ছে, ওইটা হইতেছে বাইট প্রোটেক্ট করতে পারবে। তো সেক্ষেত্রে যদি গামবুট পরে আমার কৃষক ভাইরা কাজগুলো করে, সেক্ষেত্রে তাদের বাইট চান্সটা অনেক কমে আসতেছে। একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা রাসেলস ভাইপার বাইট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এখন রাসেলস ভাইপার সংকটে যে সমস্যাটা হয়ে গিয়েছে, মানুষ সাপ নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে যে কোনো সাপ দেখলেই ভাবতেছে তারা রাসেলস ভাইপার। এমনকি যেসব অঞ্চলে রাসেলস ভাইপার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওইসব অঞ্চলেও এমন এমন সাপগুলো মানুষ মেরে ফেলতেছে যেগুলো বাংলাদেশে খুবই বিরল, বিলুপ্ত প্রায়। ওইসব সাপগুলোকে মানুষ রাসেলস ভাইপার ভেবে মেরে ফেলতেছে। শুধু এমনই না, আমরা লাস্ট কয়েকদিনে প্রায় কয়েকশো সাপের, মৃত সাপের ছবি পেয়েছি যেগুলো নির্বিষ, রাসেলস ভাইপার সন্দেহে মারা। এখন এরকম যদি চলতে থাকে তাহলে প্রকৃতি থেকে আমাদের উপকারী সাপগুলো বিলুপ্ত হয়ে যাবে। আমি যদি আপনাকে ছোট্ট একটা তথ্য দেই, দারার সাপ তো আপনারা মোটামুটি সবাই চিনেন, নাম শুনেছেন। একটা দারার সাপ তার জীবদ্দশায় কৃষকের প্রায় 2.25 কোটি থেকে 2.5 কোটি টাকার উপকার করে। ইয়েস, আই সেড 2.25 কোটি থেকে 2.5 কোটি, একটা সিঙ্গেল দারার সাপ। আপনি বুঝতে পারতেছেন একটা সাপের অথবা এই সাপ প্রজাতির আমাদের পরিবেশে কতটুকু ভূমিকা রাখে। কৃষিক্ষেত্রে এমন একটা বিপ্লব বলতে পারি না, ধস আসতে পারে যদি আমরা যে সাপ নিধন করি। আগামী 2-3-4 বছরের মধ্যে আমাদের ফসলের যে দামটা আছে এখন, এটা ডাবল হয়ে যেতে পারে যদি আমরা সাপ নিধন করে ফেলি। প্রশ্ন আসতে পারে কেন, সাপের সাথে ফসলের কি সম্পর্ক? আচ্ছা, সাপের প্রধান খাবার হচ্ছে ইঁদুর। বেশিরভাগ সাপেরই প্রধান খাবার হচ্ছে ইঁদুর। এরা মূলত রেড প্রিডেটর, ইঁদুর শিকারী। সো এবং ইঁদুর হচ্ছে আমাদের ফসলের সবচেয়ে বেশি ক্ষতি করে। এখন পর্যন্ত বলা যেতে পারে যে 30 ভাগ ফসল, উৎপন্ন ফসলের 30 ভাগ ফসল ইঁদুর নষ্ট করে ফেলতেছে। কিন্তু যদি সাপ না থাকে তাহলে সেটা হয়ে দাঁড়াবে 50%। এবং সাপ না থাকলে ইঁদুর নিধনের জন্য আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে অনেক বেশি, কীটনাশক বিষ, আমরা জানি এটা। তখন মানুষের মধ্যে রোগবালাইয়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। সো এভরিথিং ইজ কানেক্টেড অ্যাকচুয়ালি। আমরা যদি পরিবেশ থেকে একটাকে সরাই দিই, তার মানে যে একটা ছাড়া আমরা ভালোভাবে চলে যেতে পারবো এমন না। আমাদের প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমাদের টিকে থাকতে হবে। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি সাপের সাথে মানুষের সহাবস্থান। মানুষ কীভাবে ভয় না পেয়ে সাপের সাথে সুন্দরভাবে একটা সহাবস্থান সৃষ্টি করতে পারি, সাপ সাপের মতো থাকুক, মানুষ মানুষের মতো থাকুক, এইভাবে এগিয়ে যাক। কিন্তু আমরা যদি গণহারে সাপ মেরে ফেলি তাহলে একটা বিপর্যয় চলে আসতে পারে। চীনে একবার চড়ুই পাখি নিধন করা হয়েছিল, এর জন্য প্রায় 10 লাখ মানুষ দুর্ভিক্ষে ভুগেছিল। তো এরকমভাবে ইন্ডিয়া তো এরকম একটা কেজেস আছে। যদি আমরা ছোট্ট একটা পরিবর্তন করি, এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো এই জন্য সবার প্রতি আমার মেসেজ থাকবে, আমরা সাপ নিধন করব না। রাসেল ভাইপার না হোক, অন্য সাপ হোক বা যে কোনো সাপই হোক, সাপ নিধন কোনো সমাধান না। বাংলাদেশে প্রায় 120 প্রজাতির মতো সাপ পাওয়া যায় বিরল প্রজাতিগুলো নিয়ে। এর মধ্যে 25 থেকে 27টা প্রজাতি পাবেন বিষধর, আর এর মধ্যে ম্যাক্সিমাম যেমন ধরেন 18-19টা হচ্ছে সামুদ্রিক সাপ, আর বাকি যে অল্প কয়েকটা আছে এগুলো আমরা ডাঙায় পাই, এর সংখ্যা খুবই কম। আপনার সাথে বিষধর সাপের দেখা হওয়ার চান্সেসও অনেক কম। ম্যাক্সিমাম সময় আমরা নির্বিষ সাপগুলোকেই মারতেছি। সো সবার প্রতি আমার একটাই মেসেজ, আমরা সাপ মারবো না। আমরা সাপকে, আমি বলতেছি না আপনি সাপকে, আপনার বিপদে পড়লেও সাপকে মারবেন না, এমন না। যখন মানুষের জীবনের প্রশ্ন চলে আসে তখন তো মানুষের জীবন অবশ্যই আগে। কিন্তু সবার প্রতি আমার একটাই মেসেজ, আপনারা জানুন, চিনুন, সচেতন হন। সচেতনতার কোনো বিকল্প নেই বর্তমান যে সংকট হইতেছে। আমরা ভুলটা জানবো না, আমরা সঠিকটা জানবো এবং মানুষকে নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব। একটা জিনিস মনে রাখতে হবে, সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়। এই যে স্নেক বাইটে এত মানুষ মরতেছে, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক 2023 সালে বাংলাদেশে প্রায় 7,500 মানুষ সাপে কামড়ের মৃত্যু হয়েছে। 7,500, বুঝতেই পারতেছেন আপনি, সংখ্যাটা কিন্তু কম না। এবং এর বেশিরভাগ না, প্রায় 98% মৃত্যু হয়েছে ওঝার কাছে গিয়ে। সাপে কামড়ের পরে মানুষ কী করতেছে, হাসপাতালে না গিয়ে ওঝার কাছে চলে যাচ্ছে, এবং ওঝার কাছে গিয়ে ওঝা ঝাড়ফুঁক করে যখন দেখছে হচ্ছে না, তখন সে হাসপাতালে রেফার করতেছে। রোগী হাসপাতালে গিয়ে কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছে, অথবা হাসপাতালে যাওয়ার পথে মারা যাচ্ছে। তখন নাম হচ্ছে হাসপাতালে ভালো চিকিৎসা হয়নি, হাসপাতালে যেতে যেতে রোগী মারা গিয়েছে। সো আমরা যেটা করতে পারি, আমরা সাপে কাটার সাথে সাথে, সেটা যে কোনো সাপই হোক, আমরা সাথে সাথে প্রথম 100 মিনিটের মধ্যে হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেব। যদি নির্বিষ সাপ হয়, ডাক্তার তো আমাদের বলবেনই নির্বিষ সাপ, অ্যান্টিভেনমের প্রয়োজন নেই। ডাক্তার অবজারভেশনে রেখে যদি প্রয়োজন হয় অ্যান্টিভেনম দিবেন, যদি না হয় অ্যান্টিভেনম দিবেন না, আপনাকে রিলিজ করে দেবেন।
সো সেক্ষেত্রে আমাদের স্নেক বাইটে মৃত্যুর সংখ্যা কমে আসার রেট অনেক বেড়ে যাবে, মৃত্যুর সংখ্যা কমে যাবে আই গেস। আমরা এটা নিয়ে কাজ করতেছি। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ কখনোই চায় না অনেক সাপ রেস্কিউ করি আমরা, অনেক সাপ ধরি, এরকম আমরা কখনোই চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সাপ সম্পর্কে সচেতন হোক, স্নেক বাইটে বাংলাদেশে একজনও না মরুক, সবাই পরিবেশ রক্ষায় কাজ করুক। স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ সবসময় চায় মানুষ সুস্থ থাকুক, বন্যপ্রাণীও সুস্থ থাকুক, মানুষ মানুষের জায়গায় ভালো থাকুক, বন্যপ্রাণীর জায়গায় সুস্থ থাকুক, মানুষের জন্য বন্যপ্রাণীর কোনো বিপদ না হোক, বন্যপ্রাণীর জন্য মানুষের কোনো বিপদ না হোক, ওয়াইল্ড লাইফ ট্রাফিকিং কমে যাক এবং মানুষের মাধ্যমে বন্যপ্রাণী নিধন কমে যাক। তাহলে বাংলাদেশের পরিবেশ, পৃথিবীর পরিবেশ সুন্দর হবে, পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং একইভাবে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, একইভাবে বন্যপ্রাণীরাও। আমরা যদি বন্যপ্রাণীদের শুধু জঙ্গল ভিত্তিক, পাহাড় ভিত্তিক করে দেই তাহলে আমাদের ইকোসিস্টেম ঠিক থাকবে না, আমরা এই জন্য অনেক ধরনের বিপদে পড়তে পারি। সেজন্য সবার প্রতি আমার অনুরোধ, আমার উপদেশ থাকবে, সবাই আমরা সচেতন হই, আমরা সঠিকটা জানি, ভুল তথ্য না ছড়াই এবং নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। সর্পদংশনে ওঝা কবিরাজের কাছে না যাই, আমরা সরাসরি হাসপাতালে যাই, সঠিক চিকিৎসা নেই এবং দ্রুত সুস্থ হয়ে উঠি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। মানুষ ভালো থাকুক, প্রকৃতি ভালো থাকুক, বন্যপ্রাণী ভালো থাকুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।